আজ থেকে ঠিক বছর ২ বা আড়াই আগে প্রাথমিকের ৩২,০০০ নিয়ে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্য তোলপাড় হয়ে উঠেছিল। আমরা জানি ঠিক ২ থেকে আড়াই বছর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা জাজমেন্ট এসেছিল এবং তার ফলে কিন্তু রাতারাতি প্রাথমিকের ৩২,০০০ শিক্ষকের কিন্তু চাকরি চলে যায়। তবে হ্যাঁ, সেখানে কিন্তু অপশান দেওয়া হয়েছিল যে এই ৩২,০০০ শিক্ষককে পুনরায় ৩ মাসের মধ্যে ইন্টারভিউ দিয়ে কিন্তু আবার ফিরিয়ে নেওয়া সম্ভব যদি তারা কোয়ালিফাই করতে পারে। তারপর ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট হয়ে দীর্ঘ একটা লড়াই, এবং সেই লড়াইয়ের পর গতকাল কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে তার হিয়ারিং কিন্তু কমপ্লিট হয়েছে এবং জাজমেন্ট কিন্তু রিজার্ভ রাখা হয়েছে। দেখুন, এত লম্বা একটা হিয়ারিং হয়েছে, এই হিয়ারিংয়ের সামগ্রিক রূপটা খুব সংক্ষেপে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হয়তো সব বিস্তারে ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু এখানে মূল যে বিষয়গুলি আলোচিত হয়েছে টু দ্য পয়েন্ট আমি আপনাদের সামনে কিন্তু রাখার চেষ্টা করব, এবং জাজমেন্ট কবে আসতে পারে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, গতকাল এই যে মামলাটা ছিল প্রাথমিকের ৩২,০০০ মামলা, সেটার কিন্তু একটা দীর্ঘ শুনানি হয়েছে এবং তারপর কিন্তু জাজমেন্টটাকে রিজার্ভ রাখা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করব যে এই মামলাতে ঠিক কী কী অভিযোগ আনা হয়েছে, যারা রিট পিটিশনার আছেন বা পরবর্তী সময়ে ক্যান ফাইল করে যারা জয়েন করেছেন, এবং যারা রেসপন্ডেন্ট আছেন মানে পর্ষদ এবং অন্যান্য যারা শিক্ষকরা, কর্মরত শিক্ষকরা, তারা এর পরিপ্রেক্ষিতে কী কী উত্তর দিয়েছেন সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলে রাখি, যারা রিট পিটিশনার আছেন মানে এখানে যে মূল মামলা ছিল সিঙ্গেল বেঞ্চে, মানে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স যে মামলাটা ছিল, এবং তার পরবর্তী সময়ে যে সমস্ত ক্যান ফাইল করে যারা যুক্ত হয়েছেন, আমরা প্রত্যেকেই জানি যে ডিভিশন বেঞ্চে ক্যান 8 পর্যন্ত অ্যাকসেপ্ট হয়েছে, যদিও ক্যান প্রায় 130-এর ওপর ক্যান কিন্তু সেখানে কিন্তু যুক্ত করার জন্য আবেদন রাখা হয়েছে। তো এই রিট পিটিশনার যারা আছেন তাদের যিনি উকিল আছেন মূলত তরুণজ্যোতি তিওয়ারি, কুমারজ্যোতি তিওয়ারি এবং পরবর্তী সময়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম থেকে শুরু করে সুদীপ্ত দাশগুপ্ত আরও অনেকে আছেন। তো তাদের যেটা মূলত অভিযোগ ছিল, আমি যদি খুব ছোট্ট করে বলি যে ওনাদের মূলত অভিযোগ ছিল এই যে প্রাথমিকের ৩২,০০০ যে নিয়োগটা হয়েছিল সেখানে প্রপার ওয়েতে যে রিল্যাক্সেশন মানে এনসিটি যে রিল্যাক্সেশন সেটা কিন্তু মানা হয়নি, মানে এনসিটির নিয়মটা কিন্তু মানা হয়নি। দ্বিতীয় অভিযোগ ছিল যে এখানে একটা থার্ড পার্টি কোম্পানি মানে এসকে বাসু রায়কে দিয়ে কিন্তু প্যানেল থেকে পাবলিকেশন থেকে শুরু করে সমস্ত কাজটা কিন্তু করা হয়েছিল। তৃতীয় নম্বর অভিযোগ ছিল যে এখানে প্রপার ওয়েতে কিন্তু অ্যাপটিটিউড টেস্টটা নেওয়া হয়নি। 4 নম্বর অভিযোগ ছিল যে এখানে প্রচুর পরিমাণে করাপশন হয়েছে। 5 নম্বর অভিযোগ ছিল যে এখানে ঠিকঠাকভাবে কিন্তু প্যানেলটা পাবলিকেশন করা হয়নি, মানে নিয়োগের যে প্যানেল সেটা কিন্তু পাবলিকেশন করা হয়নি। এবং সর্বোপরি আরেকটা অভিযোগ ছিল বিভিন্ন ক্যান যারা করেছিলেন তাদের পক্ষ থেকে যে কাট অফের মামলা, মানে যারা হয়তো লোয়ার মার্কস পেয়েছেন তারা হয়তো সার্ভিস করছেন এবং যারা হায়ার মার্কস পেয়েছেন তারা এখনও পর্যন্ত কিন্তু চাকরি পাননি। তো এই মূলত অভিযোগগুলো কিন্তু সামগ্রিকভাবে যতগুলি হিয়ারিং হয়েছে তার মধ্যে কিন্তু উঠে এসছে। কালকে এবং তার আগের দিন কিন্তু পর্ষদ এবং রেসপন্ডেন্ট যারা ছিলেন তারা কিন্তু রিপ্লাই প্রদান করেছেন এবং ওনাদের যে সমস্ত বক্তব্য সেই বক্তব্যগুলো কিন্তু খণ্ডন করার ওনারা চেষ্টা করছেন। দেখুন, রিল্যাক্সেশন সংক্রান্ত বিষয়ে আমাদের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যেটা অভিযোগ তুলেছিলেন, তিনি বলেছিলেন যে প্রপার ওয়েতে এই প্রাথমিকের এই যে নন ট্রেন্ড যারা আছেন তাদের কিন্তু নিয়োগ করা হয়নি। কারণ আমরা জানি প্রত্যেকেই যে এনসিটি যে গাইডলাইন ছিল মানে আরটি অ্যাক্টে যে 2009 যে আরটি অ্যাক্ট যেটা 2010 থেকে চালু হয়, তারপরে এদেরকে নিয়োগ করা হলো কিন্তু প্রপার ওয়েতে কিন্তু সেই রিল্যাক্সেশন ছিল না। তার পরিপ্রেক্ষিতে যারা রেসপন্ডেন্ট আছেন, যারা মানে পর্ষদ এবং যারা রেসপন্ডেন্ট আছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, তাদের বক্তব্য হচ্ছে তারা মূলত 2 থেকে 3টে জিনিস কিন্তু এখানে তুলে ধরেছেন। ফার্স্টলি তারা যেটা তুলে ধরেছেন যে আরটি অ্যাক্ট 2009 যেটা 2010 সালে চালু হয়, আরটি অ্যাক্ট 2010-এ যেটা চালু হয় তার 23 নম্বর ধারা 2 নম্বর উপধারা অনুযায়ী দুবারে তারা ছাড় পেয়েছেন টোটাল 5 বছর, মানে 2015-এর 31শে মার্চ। তারপর ওনারা বলেছেন 2017 যে অ্যামেন্ডমেন্ট সেই অনুযায়ী 2019-এর 31শে মার্চ পর্যন্ত কিন্তু একটা রিল্যাক্সেশন ছিল ইন সার্ভিস টিচারদের জন্য। সেই অনুযায়ী 2019-এর 31শে মার্চ পর্যন্ত যে আনট্রেন্ড টিচার যে বলা হচ্ছে ওনাদেরকে এবং যে হিসাবে ওনাদেরকে আনট্রেন্ড হিসাবে কিন্তু আখ্যায়িত করে যাদেরকে সার্ভিস টার্মিনেট করা হয়েছে সেটা কিন্তু যুক্তিযুক্ত নয়। ওনাদের বক্তব্য, যারা শিক্ষক আছেন এবং যারা পর্ষদ আছেন রেসপন্ডেন্ট তাদের বক্তব্য।
তার সাথে ওনারা আরেকটা জিনিসও তুলে ধরেছেন যে তখন হাইকোর্টে যিনি বিচারপতি ছিলেন, যে সিএস কার্নান যিনি ছিলেন, তো ওনার কিন্তু জাজমেন্ট তুলে ধরেছেন যখন বিচারপতি জানতে চান বা আমাদের রিপিটিশনের পক্ষ থেকে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন যে মাঝে যে পিরিয়ডটা আছে, মাঝে 2015 পর থেকে 16 এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলে, সেই যে গ্যাপটা, তো সেটা কীভাবে ফুলফিল হয়, তখন ওনারা বলেন যে তখন একটা হাইকোর্টের বিচারপতি ছিলেন সিএস কার্নান, ওনার জাজমেন্টটাকে কিন্তু ওনারা কিন্তু দেখান এবং বলেন যে ওই জাজমেন্টটার মাধ্যমেই কিন্তু ওই যে গ্যাপ, ওই যে টাইমটা, সেটা কিন্তু রিকভার করে দেওয়া হয়েছে। একটা অভিযোগ এবং তার প্রত্যুত্তরে কিন্তু যারা আছেন রেসপন্ডেন্ট তারা কিন্তু এটা তুলে ধরেন। দেখুন, দ্বিতীয় অভিযোগ ছিল এসকে বাসু রায়ান কোম্পানির মাধ্যমে যে প্যানেলটা তৈরি করা হয়েছে। তা এক্ষেত্রে একটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন শুধু প্যানেল না, এসকে বাসু রায়ান কোম্পানি সমস্ত কাজটাই করেছে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় পর্ষদ এবং যারা শিক্ষকরা আছেন, যারা রেসপন্ডেন্ট, তাদের উকিলদের যেটা বক্তব্য যে না, এসকে বাসু রায়ান কোম্পানি মূলত তারা যেটা বলেন যে শুধুমাত্র 2016 রিক্রুটমেন্ট প্রসেস না, তারা 2012, 2020, 2016 সমস্ত প্রসেসটাই কিন্তু কন্ডাক্ট করে এবং তারা প্যানেল তৈরি করেনি, তারা ট্যাবুলার সিট বা প্রিন্টিং মিডিয়া বা প্রিন্টিং মাধ্যম হিসাবে কাজ করেছে, সমস্ত তথ্যগুলোকে তারা জাস্ট প্রিন্ট করে দিয়েছে। এইটা তাদের কিন্তু বক্তব্য ছিল। তৃতীয় নম্বর ছিল যেটা অ্যাপটিটিউড টেস্ট যেটা নেওয়া হয়নি প্রপার ওয়েতে, সেক্ষেত্রে কিন্তু পর্ষদ যা যুক্তি দেয় যে অ্যাপটিটিউড টেস্ট মানেই যে ডেমো ক্লাস, সেটা কোনো রকম কিন্তু সংজ্ঞা কিন্তু তাদের রুল মানে যেটা 2016 যে গেজেট, সে গেজেটে কিন্তু লেখা নেই। কাজে অ্যাপটিটিউড টেস্ট মানে কিন্তু একটা কোশ্চেনও হতে পারে, যে কোনোভাবে শিক্ষক তার প্রবণতাটাকে কিন্তু তিনি কিন্তু যাচাই করতে পারেন, পরীক্ষক যিনি আছেন তিনি কিন্তু শিক্ষকের যেটা এফিসিয়েন্সি সেটা কিন্তু যাচাই করতে পারেন। এই ধরনের ব্যাখ্যা কিন্তু ওনারা কিন্তু তুলে ধরেছেন। তারপরে 4 নম্বরের ক্ষেত্রে একটা পয়েন্ট ছিল করাপশনের ক্ষেত্রে। দেখুন, করাপশনের ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে সিবিআই অলরেডি ফাইনাল চার্জশিট জমা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে দুটি পার্টে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু করাপশন হয়েছে। তো পরবর্তী সময়ে পর্ষদ বা বিভিন্ন রেসপন্ডেন্ট যারা আছেন ওনাদের যেটা মূল বক্তব্য যে এখানে যে করাপশনের কথা বলা হচ্ছে, এই 32,000 যে নন ট্রেন যে শিক্ষক, তাদের মধ্যে একজনের বিরুদ্ধেও কোনো রকম সিবিআই চার্জশিটে করাপশনের উল্লেখ নেই এবং একজনে এর সঙ্গে কিন্তু কোনো রকমভাবে যুক্ত নেই। তখন বিচারপতি জানতে চান যে তাহলে করাপশনের যে চার্জশিট যেটা পেশ হয়েছে তাহলে তারা কারা। তখন যারা রেসপন্ডেন্ট আছেন শিক্ষকদের তরফ থেকে বিভিন্ন উকিলরা কিন্তু বলতে থাকেন যে এখানে যে করাপশনের কথা বলা হয়েছে সেটা কিন্তু 32,000-এর মধ্যে কেউ নেই। 32,000 নিয়োগ হয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে কিছু শিক্ষককে নিযুক্ত করা হয় এবং তারাই কিন্তু এর অংশ হিসাবে তাদের নাম সিবিআই চার্জশিটে উঠে আসে। এবং তারা আরও বলেন সেখানে কিন্তু মোট সংখ্যাটা হচ্ছে 360-এর কাছাকাছি এবং যেটি দুটি পার্টে কিন্তু ভাগ করা আছে, একটা হচ্ছে 264, একটা হচ্ছে 96, প্রত্যেকেই কিন্তু ট্রেন্ড। কাজেই 32,000-এর আনট্রেন্ড শিক্ষক যারা 2017 ফেব্রুয়ারিতে জয়েন করেছেন তাদের সাথে কিন্তু এই 360 জনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের সাথে এটাকে কিন্তু গুলিয়ে দিলে হবে না, তারা প্রত্যেকেই জয়েন করেছে 2017 অক্টোবরের পর। 2017 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে কিন্তু যারা আনট্রেন্ড শিক্ষক আছেন 32,000-এ তারা প্রত্যেকে জয়েন করে ফেলেছেন। তারপরে কিন্তু তাদের জয়েন করানো হয়েছে এবং তারা অধিকাংশই দেখা যাচ্ছে যে ট্রেন্ড শিক্ষক এবং তাদের যে মামলাটা সেটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। তা এই বিষয়টা কিন্তু তারা ক্লারিফাই করার চেষ্টা করেন। দেখুন, তারপরে আরেকটা যেটা ছিল যে ঠিকঠাকভাবে প্যানেল প্রিপারেশন হয়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে না, প্যানেল ঠিকঠাকভাবে প্রিপারেশন করা হয়নি বা সবার সামনে কিন্তু আনা হয়নি। সেই উত্তরে কিন্তু পর্ষদ যেটাকে বলে যে পর্ষদ বলে যে না, আমাদের প্যানেল পাবলিকেশনের কোনো রকম নিয়ম কিন্তু আমাদের রুল বুকের মধ্যে ছিল না এবং কাজে আমরা প্যানেল পাবলিশ করিনি। কিন্তু হ্যাঁ, আমরা যে প্যানেলটা তৈরি করছি সেটা কিন্তু জেলা ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল, যেহেতু আমাদের রুল বুকের মধ্যে সেটাই ছিল এবং আমরা সেটা কিন্তু জেলা ওয়াইজ বিভিন্ন জেলারতে ডিসপ্লে করেছি, মানে জেলার বাইরের কোনো ডিসপ্লে বোর্ডে কিন্তু সেটা আমরা কিন্তু টাঙিয়ে দিয়েছিলাম। তো এই কথাটা কিন্তু তারা ওখানে কিন্তু বলেন। তারপরে যেটা ছিল যে কাট অফ মামলা, কাট অফ মামলার ক্ষেত্রে অনেক ক্যান যারা করেছিলেন পরবর্তী সময়ে, যারা ক্যানের তরফ থেকে বলতে আসেন, তো ওনারা কিন্তু বলেন যে আমার ক্যানের সঙ্গে যুক্ত যে সমস্ত পিটিশনাররা আছেন তাদের কিন্তু হাই আছে মার্কস, হাই কাট অফ আছে, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায়নি, লো কাট অফ পেয়ে কিন্তু চাকরি করছে। তো এই উত্তরের পরিপ্রেক্ষিতে পর্ষদ বিশেষ করে বিভিন্ন যে শিক্ষক আছেন তাদের তরফ থেকে যে সমস্ত আইনজীবীরা আছেন তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করে যে এখানে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে।
কারণ এখানে যে বলা হচ্ছে যে হাই কাট অফ থাকা সত্ত্বেও চাকরি পাননি, এখানে কিন্তু পুরোপুরি একটা জেলা ভিত্তিক প্যানেল তৈরি করা হয়েছে। তো হাই কাট অফ লো কাট অফের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণরূপে জেলা ভিত্তিক, মানে ওনারা বলতে চান যে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সেই জেলার বাসিন্দা হলেও তারা চাকরি করেন কিন্তু অন্য জেলায়, এবং মিডিয়ামও তাদের ক্ষেত্রে আলাদা। মানে ওনারা যেটা অভিযোগ তোলেন পাল্টা, যে এখানে যাদের কথা বলা হচ্ছে তারা প্রথমত হচ্ছে যে জেলা ধরে ওনাদেরকে কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, তারা আদৌ কিন্তু সেই জেলায় চাকরি করেন না, তারা কিন্তু অন্য জেলায় চাকরি করেন। যে মিডিয়াম ধরে তাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু আদৌ সেই মিডিয়ামে চাকরি করেন না, তারা অন্য মিডিয়াম ধরে কিন্তু চাকরি করেন। তো কাজে এই যে অভিযোগ এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা বলে তারা কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেন। তো এইভাবে সামগ্রিকভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তরগুলো কিন্তু ডিভিশন বেঞ্চের সামনে কিন্তু উত্থাপন করা হয়। মাননীয় বিচারপতি দ্বয় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনেন, এবং গতকাল কিন্তু তার হিয়ারিং কমপ্লিট হয়েছে, আর ফার্দার কোনো হিয়ারিং কিন্তু কমপ্লিট হবে না। মনে রাখতে হবে এই যে মামলা এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন হয়ে সুপ্রিম কোর্টে গেছিল, এবং সুপ্রিম কোর্ট থেকে তার একটা অংশ কিন্তু সেট অ্যাসাইড হয়েছিল, আর একটা অংশ যেহেতু এটা হাইকোর্টের মধ্যে তখন কমপ্লিট হিয়ারিং হয়নি, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল, তাই পুনরায় কিন্তু সেই অংশটাকে ফেরত পাঠানো হয়, এবং ফেরত পাঠানোর পর সেই মামলার কিন্তু বিস্তারিত হিয়ারিং হয়। এক্ষেত্রে মাননীয় বিচারপতিদ্বয় সকলকে বলার সুযোগ করে দেন, খুব সুন্দর খুব ধৈর্যের সঙ্গে সকলের কথা মন দিয়ে শোনেন, নোট ডাউন করেন, এবং তার জাজমেন্ট কবে আসবে সেটা তিনি উল্লেখ করেন যে না, হাইকোর্টের যে অফিসিয়াল যে সাইট আছে সেখানে কিন্তু ডিসপ্লে হবে জাজমেন্টের ডেটটা। আমরা প্রত্যেকেই জানি যে জাজমেন্ট মূলত 45 দিনের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা থাকে, তাই ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে এটা যারা ভাবছেন তাদের জন্য বলবো যে জাজমেন্ট কিন্তু আশা করা যায় 45 দিনের মধ্যেই আসবে, তবে কবে এক্স্যাক্ট আসতে পারে সেটা কিন্তু বলা এখনও সম্ভব না। তবে যেহেতু একটা নিয়ম মাফিক সব কিছু চলে, তো আশা রাখতে পারেন যে জাজমেন্ট 45 দিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে। দেখুন, আমি আপনাদের সামনে সামগ্রিকভাবে সমস্ত বিষয়টা কিন্তু খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু একটা দীর্ঘ হিয়ারিং হয়তো টু দ্য পয়েন্ট সমস্ত বিষয়টাকে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু মূলত যে অভিযোগ এবং তার যে উত্তর, তার যে অ্যান্সার, সেগুলো কি বলা হয়েছে কোর্টরুমের মধ্যে সেগুলো আমি জিস্ট করে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তা আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ফার্দার এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। খুব ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।